বুধবার একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে রোমাঞ্চিত সৌম্য সরকার। আমরা যদি আমাদের প্রপারটা দিতে পারি, আমাদের 100% দিতে পারি, অবশ্যই আমাদের ফরেই সবসময় আসবে। আবারও আইসিসির 3 ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে সাকিব আল হাসান। অবস্থান অপরিবর্তিত থাকলেও কলম্বো টেস্ট জয়ে 5 রেটিং বেড়েছে বাংলাদেশের। ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা। ওয়ানডে ফরম্যাটের আন্তর্জাতিক টুর্নামেন্টের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুমিনুল। এবং জাঁকজমকপূর্ণ আয়োজন হবে বিপিএল এর 5ম আসর। মন্তব্য গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেলের। ভেন্যু হতে পারে সিলেট। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, আজ আমাদের স্টুডিওতে সাম্প্রতিক সময় টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে কথা বলতে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপসম্পাদক মোস্তফা মামুন ভাই। মামুন ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। তো মামুন ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে আগামীকাল বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই প্রস্তুতি ম্যাচের আগে সৌম্য সরকার কথা বলেছেন এবং বাংলাদেশ দলের এখন আসলে কি অবস্থা, তাদের একটা টেস্ট সিরিজ ড্র করার পরে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের পরে, সেই বিষয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আপনার কাছে আলোচনায় ফিরছি। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে বুধবার একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের বিরতি শেষে এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় পেতে চায় টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের একাদশে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার থাকায় সচেতন থাকবে টাইগাররা। সেই সঙ্গে নিজের ইনিংসের ভাগ্যেও পরিবর্তন আনতে চান টাইগার ওপেনার সৌম্য সরকার। ম্যাচের আগে প্রস্তুতি শেষে এমনটাই জানিয়েছেন তিনি। কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে দু দলের এই লড়াই শুরু হবে সকাল 10:30টায়। টেস্ট ক্রিকেটের লাল বল ছেড়ে আবারও সাদা বল আর রঙিন পোশাকে মেতে উঠতে প্রস্তুত বাংলাদেশ। লঙ্কানদের হারিয়ে শততম টেস্ট জয়ে উঠছে টাইগাররা। মুশফিক সাকিবদের জ্বালাময়ী সে পারফরমেন্স এখনো চোখে লেগে আছে ক্রিকেট প্রেমীদের। এবার সাদা পোশাকের রোমাঞ্চকর পারফরমেন্সের আভা রঙিন ক্রিকেটের মঞ্চে ছড়াতে চায় মাশরাফি বাহিনী। ম্যাচের আগে অনুশীলন করেছেন ক্রিকেটাররা, তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকায় অনুশীলন করেননি সাকিব ও তামিম। দ্বিতীয় টেস্টের পরই জন্মদিন পালনের উদ্দেশ্যে মুম্বাইয়ে আছেন তামিম, আর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে শ্রীলঙ্কায় আছেন সাকিব। এছাড়াও এ ম্যাচে বিশ্রামে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজ ও শুভাশিস রায়। তবে তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে ভূমিকা রাখতে চান অন্যরা। সবাই মিলে একটা দল হয়ে লড়তে পারলে ভালো কিছু সম্ভব বলেই জানালেন টাইগাররা। প্র্যাকটিস ম্যাচ সবাই চেষ্টা করবে নিজেকে লাল বল থেকে আবার সাদা বলে এসে যেটুকু যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সাদা বলের দিকে অ্যাডজাস্ট করা যায়। আমরা যদি আমাদের প্রপারটা দিতে পারি, আমাদের 100% দিতে পারি, অবশ্যই আমাদের ফরেই সবসময় আসবে। সো চেষ্টা করব যতটুকু সম্ভব পুরা খেলাটা বা পুরা ইনিংসটা আমাদের ফরে রাখার জন্য। টেস্ট সিরিজের 4 ইনিংসের 3টিতেই দুর্দান্ত খেলেছেন সৌম্য সরকার। 3 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 71, 53 ও 61 রান। কিন্তু উইকেটে থিতু হওয়ার পরও বারবার বড় কিছুর সম্ভাবনা জাগিয়েও হতাশ করেছেন সৌম্য। তবে ওয়ানডে সিরিজে আর সে পথে হাঁটতে চান না বলেই জানান তিনি। চেষ্টা থাকবে নিজের কাজটা নিজে 100% দেওয়া, সাথে সাথে টিমের উপকার হচ্ছে কিনা সেদিকেও দেখা, আর তারপরে তো টিম যদি ভালো করে অবশ্যই সাকসেস ক্যাপ্টেন। এদিকে টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য মিলিন্দা শ্রীবর্ধনেকে অধিনায়ক করে 12 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা, যাদের বেশিরভাগেরই আছে জাতীয় দলের খেলার অভিজ্ঞতা। তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে টাইগারদের জন্য। পারভিন আক্তার, সময় সংবাদ। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি মোস্তফা মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, আমরা প্রতিবেদনটা দেখলাম, আগামীকালকে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে। প্রস্তুতি ম্যাচে হয়তোবা আমরাও অনেকটা বেশি কিছু প্রত্যাশা করি না, জাস্ট টুকিটাকি হয়তোবা ঝালিয়ে নেওয়াটাই হয়তো এখানে মুখ্য বিষয় হবে। কিন্তু এখন আমরা যেভাবে করে খেলেছি, আমরা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ কমপ্লিট করে শেষ করে শ্রীলঙ্কার সাথেও আমরা টেস্ট খেলেছি। তো শর্টার ভার্সন ক্রিকেটের সাথে আমাদের একটা ভালো সময়ের গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটারদের সাধারণত এই ধরনের ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়া, লঙ্গার ভার্সনের পর হঠাৎ করে শর্টার ভার্সনে ঢুকে যাওয়া, এক্ষেত্রে একটা দুর্বলতা রয়ে গেছে। এই দুর্বলতাগুলো কতটুকু প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় না যে খুব বেশি প্রভাব ফেলবে, কারণ নিউজিল্যান্ডে তো আমরা ওয়ানডে ম্যাচ খেলেছি,
মানে তো একটু আগে পরে হয়েছে, নিউজিল্যান্ডে আগে ওয়ানডে খেলেছি, টেস্ট, কিন্তু আমার কাছে মনে হয় না এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের প্লেয়ার তো সাধারণত তারা ওয়ানডে ক্রিকেটটা মানে লিমিটেড ভার্সনটা অনেক বেশি খেলেন। আপনি যদি বিপিএল ধরেন, ঢাকা ক্রিকেট লিগ ধরেন ইত্যাদি, প্লাস তারা নিজেরাও খেলতেও অনেক আগ্রহী, ওয়ানডে ভার্সনটা খেলতেও অনেক আগ্রহী, স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফলে আমাদের তো মূল প্রবলেম হচ্ছে যে টেস্টে আমরা ওয়ানডে মতো খেলি, এটাই ছিল আমাদের মূল প্রবলেম। ওয়ানডেতে আমরা টেস্টের মতো খেলি এই অভিযোগ আমাদের নাই, কখনোই ছিল না। দেন এগেইন যারা আসলে লঙ্গার ভার্সনে ভালো খেলে, এটা হচ্ছে বেসিক ক্রিকেট। লঙ্গার ভার্সনে ভালো খেললে সেটা কিন্তু শর্টার ভার্সনে আপনি এটাকে স্পেশালি 50 ওভার্সের ম্যাচে হয়তো টেস্টে ভালো, যে সে টি20তে ভালো করা তার জন্য কঠিন হবে, কারণ টি20 হচ্ছে মোর মানে হিটিং গেম, অনেক বেশি ফিজিক্যাল নির্ভর। কিন্তু ওয়ানডে ক্রিকেটে কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নেওয়া অনেক মানে এটা খুব বেশি সমস্যা না। নাম্বার টু হচ্ছে আমি তো মনে করি অন্যদিক থেকে আমরা খুব ভালো পজিশনে আছি, কারণ সাধারণত কি হয় সব সিরিজে আমরা কিন্তু এখন এক্সপেক্ট করি যে আমরা ওয়ানডে ফর্মটা যেন টেস্টে নিয়ে যেতে পারি। ওয়ানডে এবং গত 2 বছর ধরে ধরলে যে টি20 আমরা সাধারণত আমরা স্ট্রাগল হয় যে আমরা আমাদের শর্টার ভার্সনের ফর্মটা লঙ্গার ভার্সন নিয়ে যেতে পারি না। এবং সাধারণত আমরা যখন শর্টার ভার্সন খেলি সিরিজে শুরুতে, তখন কিন্তু আমাদের সবসময় একটা টেনশন থাকে আমাদের প্লেয়ারদের থাকার কথা, সেটা হচ্ছে যে ওয়ান ডেতে আমরা যাই করি টেস্টে তো আমরা পারবো না, এবং সেটা আমাদের জন্য এটা একটা থাকে। ফলে এইবার তো সেটা নেই, কারণ এইবার আদার উল্টা হচ্ছে। আপনার ওয়ান ডেতে কিন্তু আমরা সবসময় ভালো দল, বিদেশেও আমরা পারি, ওয়ার্ল্ড কাপের পর তো আমরা ডেফিনেটলি উইকেট ক্লেম আমরা ভালো পারি, সেইটা আমরা পারি। প্লাস হচ্ছে এখন আমরা লঙ্গার ভার্সনেও আমরা একটা পেলাম, ভরসা পেলাম। ফলে আত্মবিশ্বাস, হ্যাঁ এটা অবশ্যই কাজে লাগবে, কারণ এমনি ওইটার তো বিশ্বাসটুকু আমাদের আছে, প্লাস এটা তো বাড়তি হলো, এটা তো বোনাস। এটা আমরা ইনফ্যাক্ট শ্রীলঙ্কা যাওয়ার আগে এটা আশা করি নাই। শ্রীলঙ্কা যাওয়ার আগে আমরা কি আশা করেছিলাম যে সর্বোচ্চ যেটা হতে পারে হয়তো আমরা একটা ড্র করতে পারি, বা সিরিজটা এরকম আমরা ভেবেছিলাম যে আমরা ক্লোজ কল করতে পারি, কিন্তু আমরা একদম 1-0 পিছিয়ে একটা টেস্ট এইভাবে জিতবো, সেই জেতাটা তো একটা বাড়তি একটা শক্তি হিসাবে আমাদের জন্য কাজ করবে। এবং দেন এগেইন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের যারা সিনিয়র প্লেয়ার তারা সবাই কিন্তু ভালো ফর্মে, হুইচ ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট থিং। আপনি দেখবেন যে আমরা গত 2-3 বছরে যে পারফর্মটা করেছিলাম তাতে কিন্তু আমাদের নতুন প্লেয়াররা ভালো করছিল, আমাদের কি বলা যায় ইকুয়েশনের বাইরের প্লেয়ার এসে ভালো করছে, যেমন ওয়ার্ল্ড কাপের সৌম্য সরকার, বা মনে করেন যে মুস্তাফিজ এসে আমাদের কাঁপিয়ে দিল, বা মিরাজ। কিন্তু এইবার দেখেন আপনি তার সঙ্গে সিনিয়রের কন্ট্রিবিউশন ছিল, কিন্তু নিউজিল্যান্ডে আমাদের সিনিয়র ক্রিকেটার কিন্তু ফেল করেছিলেন। প্রায় সব সিনিয়র ক্রিকেটার মানে সাকিব আর মুশফিকের 2টা ইনিংস বাদ দিলে কিন্তু মোটা দাগে তারা ফেল করেছিলেন, এবং সেইটার ফল কিন্তু আমাদের দল সাফার করেছিল। এবার কিন্তু যখন সাকিব পারফর্ম করেছে, মুশফিক করেছে, তামিম করেছে, মানে সব সিনিয়র ক্রিকেটার পারফর্ম করাতেই কিন্তু তার সঙ্গে জুনিয়ররা করেছে। সবসময় কি দলে যখন সিনিয়র ক্রিকেটার পারফর্ম করে তখন দলের শেপ ঠিক রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হয়। তখন কি সিনিয়র প্লেয়ার পারফর্ম করলে এটা বাকিদের জন্য ইন্সপায়ারিং হয়, প্লাস সিনিয়র প্লেয়ার তো দলে কমান্ড করে, তারা দলে অভিজ্ঞতা শেয়ার করে। এখন কিন্তু সিনিয়র প্লেয়ার যদি পরপর 3 ইনিংসে সুন্দর না আউট হলো, তাহলে সেটা জুনিয়র প্লেয়ারকে আসলে সে কিছু বলতেও পারবে না, তখন টিমের শেপটা নষ্ট হয়ে যায়। সেটিতেও কিন্তু এটা মানে সিগনিফিকেন্ট। ফলে আমার কাছে মনে হয় যে ওয়ানডেতে বাংলাদেশ খুব ভালো করবে, করা উচিত। এখন এখানে একটা প্রবলেম হয় কি জানেন, যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট কিন্তু সাধারণ যে ক্রিকেটীয় বিশ্লেষণ সেটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ সেটাতে যদি ব্যাখ্যা করেন তাহলে কিন্তু আপনার এই ইয়েতে কি বলে এই 16তম টেস্ট আমাদের জেতার কথা না। কারণ 16তম টেস্টের আগে যত খারাপ করার জন্য যা যা উপাদান দরকার সব কিন্তু আমাদের পক্ষে ছিল। আমরা একটা টেস্ট হেরেছি, আমাদের সিনিয়র প্লেয়াররা কেউ কেউ রেসপন্সিবিলিটি শো করেছেন, বিতর্কিত হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদের মতন সিনিয়র ক্রিকেটারকে দলের বাইরে থাকতে হয়েছে, রিয়াদকে বের করে দেওয়া, এবং এরকম যে সিনিয়র ক্রিকেটারকে বাইর করে দেওয়া, তাকে প্র্যাকটিসে আসতে না দেওয়া, দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত, সবকিছু কিন্তু দলের জন্য নেগেটিভ ইফেক্ট হওয়ার কথা, রাইট? তারপর হচ্ছে দলের উপর যেভাবে হস্তক্ষেপ, কোচ যে হস্তক্ষেপের কথা বেরিয়েছে, কোচ তার মতো করে চালাচ্ছেন, বা ক্রিকেট বোর্ড সভাপতিও এমন কিছু কথা বলেছেন, দেশের কথা এখানে কথা, সবকিছু মিলিয়ে কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল, একটা খিচুড়ি অবস্থা ছিল। এখন এই খিচুড়িটা সুস্বাদু খিচুড়ি কি করে হয়ে গেল? এটা হয়ে যায় কারণ আপনি সবসময় এটা কিন্তু নতুন ঘটনা না। আমাদের বাংলাদেশের ক্রিকেট সাফল্যের ব্যাকরণ আসলে নতুনভাবে আমাদের ভাবতে হবে। সাধারণত যে জিনিসগুলো খারাপ বলে ভাবা হয় বাংলাদেশ এগুলো রিভার্স হতে কাজ করে। যেমন যে হাতুড়া সিংহে কোচ, তিনি সবকিছু করছেন, এটা নেগেটিভ বলে মনে হয়। যখন আমরা মিডিয়া খুব সমালোচনা করি, নাজমুল হাসান পাপনের যখন খুব সমালোচনা করি, তখন দেখবেন যে তাদের তরিকাটা কাজে লাগে। এখন এটা হচ্ছে তার মানে বুঝতে হবে তারা ঠিক, এটা আপনার মানতে হবে। ধরেন যে কোনোভাবে মাহমুদুল্লাহটা জাস্টিফাই হয় না, কিন্তু দেখেন এরকম একটা ঘটনার পর একটা দলের ভেঙে পড়ার কথা, তারা তো ভেঙে পড়েনি। এখন এটাকে আপনি কিভাবে, তার মানে হাতুড়া সিংহে যা করছেন সেটা আসলে ঠিক করছেন, এবং আমাদের মানতে হবে যে হাতুড়া সিংহে আসলে এমন কিছু দেখেন যেটা আমরা দেখতে পাই না, উনি এমন কিছু বোঝেন যেটা আমরা বুঝতে পারি না, এবং এটা আমি অনেকদিন ধরে বলছি। এখন একই সঙ্গে আমি এই টেস্টের পর এটাও বলি, আসলে আমাদের নাজমুল হাসান পাপনও এমন কিছু হয়তো উনি বোঝেন, ওনার কথাবার্তা আমরা হয়তো অদ্ভুত লাগে আমাদের কাছে, কিন্তু সেই অদ্ভুত ওয়েটাই আমাদের জন্য তো ঠিক। কারণ উনি দেখেন যেভাবে ওকে বাদ দেয়, তাকে বাদ দেয়, এই করি সেই করি, কিন্তু সেগুলো তো আলটিমেটলি তো মানে সেটা মানে কাজ করে।
কেন মাঠের পাচ্ছে? খেলায় তো আমরা নেগেটিভ ইম্প্যাক্ট দেখি না, হয়তো না দেখেন, দিন শেষে সেটা কিন্তু পজিটিভ আকারে এটা দেখেন, চলে আপনি আসছে সাউথ ফলাফলে। আফ্রিকার সঙ্গে আপনার মনে আছে বোধহয়, সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজে আমরা প্রথম 3টা ম্যাচ খারাপ করলাম, 2টা T20 হারলাম, 1 ডে হারলাম, এবং নাজমুল হাসান পাপন কিন্তু একটা প্রায় বিপ্লব শুরু করলেন, যুদ্ধের মতো, একে টাকো তাকে টাকো, ওকে বাদ দাও, এই করো সেই মানে করো, একটা মিটিং shuffle ফিটিং করার একটা ইত্যাদি। প্রবণতা। হ্যাঁ, এবং দেখেন যে খুব স্ট্রং যখন টিম মিটিং হয়, বোর্ড সভাপতি যখন একটা মানে কড়া করে ভাষণ দেন, হাতুড়া সিংহে যখন কড়া করে ভাষণ দেন, সেইটা কিন্তু কাজে লাগে। ফলে আমার কাছে মনে হয় এইটা একটু অদ্ভুত, এটা নিয়ে আমাদের একটু ভাবা উচিত। তার মানে হচ্ছে ওনাদের এই কঠোর শাসনটা আমাদের প্লেয়ারদের ইন্সপায়ার করে, আমাদের ভালোবাসার চেয়ে ওইটা আসলে বেশি ইন্সপায়ার করে। মামুন ভাই, এই কথা যদি বলেন তাহলে কিন্তু এই গণমাধ্যমের সমালোচনাও এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ইতিবাচক ভূমিকা রাখে, কারণ এই সমালোচনার প্রেক্ষিতেই তারা হয়তো বা এই অবশ্যই। শাসনটা করে। রবিচন্দ্র অশ্বিনকে টপকে আবারও টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিং এ শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান। ফলে আইসিসির 3 ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডারের মুকুট ফিরে পেলেন এই টাইগার ক্রিকেটার। গল টেস্টের আগে টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিং এ শীর্ষে ছিলেন সাকিব, তবে প্রথম টেস্টে ব্যাটে বলে ভালো পারফর্ম করতে না পারায় শীর্ষস্থান হারান তিনি। কিন্তু কলম্বোতে টাইগারদের ঐতিহাসিক ১৭তম টেস্টে সেঞ্চুরি সহ ১৩১ রান এবং ৬ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাকিব ৪৩১ রেটিং নিয়ে এখন টেস্টের শীর্ষ অলরাউন্ডার। এছাড়া টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও ক্যারিয়ার সেরা ২১তম স্থানে আছেন সাকিব। কলম্বো টেস্টের ম্যাচ সেরা তামিম ২৪তম এবং অধিনায়ক মুশফিক আছেন ক্যারিয়ার সেরা ২৮তম স্থানে। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ ৪৬৭ রেটিং নিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারের সেরা ৩৬তম স্থানে। দলীয় র্যাঙ্কিংয়েও নবম স্থানে আছে বাংলাদেশ। কলম্বো টেস্টের আগে ৬১ রেটিং এবং ১১৬৮ পয়েন্ট থাকলেও বর্তমানে টাইগারদের রেটিং ৬৬ এবং পয়েন্ট ১৪৪৪। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৬৯। versus Sri Lanka. Unbelievable scenes here. আমরা আবারও চলে যাচ্ছি মোস্তফা মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে যে কথাগুলো বলছিলাম সেটি হচ্ছে গিয়ে সময় উপযোগী যে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, যাদের নেওয়া উচিত, বোর্ড প্রধান থেকে শুরু করে দলের শীর্ষ কর্মকর্তা, কোচকেই যদি ধরা হয়, তারা কিন্তু নিচ্ছেন। যদিও তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে সমালোচিত হচ্ছেন, কিন্তু মাঠের ফলাফল দিন শেষে বাংলাদেশের দিকেই আসছে বা বাংলাদেশের ফেভারই আসছে। এই নিয়ে আপনি কথা বলছিলেন। তো এক্ষেত্রে সিনিয়র ক্রিকেটারদের মাঝখানে আমরা একটা সাফল্য লক্ষ্য করছি। আপনি দেখেন যে দ্বিতীয় টেস্টে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারকে দলের বাইরে রাখা হয়েছে। তো ভবিষ্যতে আসলে পারফরমেন্সের ভিত্তি যদি চিন্তা করা হয়, তাহলে কিন্তু এরকম অনেক সিনিয়র ক্রিকেটারই হয়তো ঝরে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আসলে দল কতটুকু কনফিডেন্ট নিয়ে খেলতে পারবে বলে আপনি মনে করছেন, কিংবা আত্মবিশ্বাসের কোনো ঘাটতি থাকবে কিনা? না, এটা সাধারণ যে ক্রিকেটের ব্যাকরণ দেখেন, মানে দল, এটা কিন্তু বাংলাদেশ দল। আমি সবসময় একটা কথা বলি, এটা বাংলাদেশ দল, এটা কিন্তু কারো জমিদারি না। এই অর্থে না যে আমি মনে করেন যে পারফর্ম করছি একসময়, কিন্তু এখন আমি পারফর্ম করছি না, আমাকে বাদ দেবে। এই দেশের সেরা ১১ জন প্লেয়ার খেলবে, রাইট? এটা কোনো সময়ের সেরা ১১ সেরা ১১ জন, এটা হচ্ছে কনসিডারেশন। এখন পয়েন্ট ইজ দ্যাট যে এখন মনে করেন যে মাহমুদুল্লাহ একসময় খুব ভালো খেলেছে, এখন পারছে না, এখন মাহমুদুল্লাহকে এই জন্য আমাদের খেলাতে হবে, নট দ্যাট। কিন্তু ঘটনাটা হলো, মনে করেন যে একজন নতুন প্লেয়ার এসছে, ৬ মাস হচ্ছে খেলা শুরু করেছে, সে ৩টা ইনিংস খারাপ করলো, ঠিক আছে? আর মাহমুদুল্লাহ ১০ বছর ধরে খেলছে, সে 3টা ইনিংস খারাপ করলো, দুটো তো সেম না। জাজমেন্টটা সেরা ১১ জন কিভাবে বাঁচবে? সেরা ১১ জন মানে তো প্রতিদিন আগের দিন মনে করেন যে সিঙ্গেল উইকেট টুর্নামেন্ট হবে না, যা আগের দিন যে সবচেয়ে ভালো ব্যাটিং করতে পারবে, এই মুহূর্তে যা সবচেয়ে ভালো বল পিটাতে পারে তাদেরকে নেবে। ইটস নট দ্যাট। সেরাটা তো বাছাই করা যে একটা প্লেয়ার ট্র্যাক রেকর্ড দেখে, তার বর্তমান ফর্ম, তার ট্র্যাক রেকর্ড, এটা দেখে। কালকে মনে করেন যে একজন ঢাকায় 200 করলো, আপনি তাকে নিয়ে যাবেন না, কিন্তু সে যদি টানা 3টা ডাবল সেঞ্চুরি করে, সেঞ্চুরি করে, তখন আপনি নেবেন, এবং আপনি কনফিডেন্ট হয়ে কনভিন্স হয়ে নেবেন যে তার মধ্যে ওই পটেনশিয়াল আছে ইন্টারন্যাশনাল সাকসেসফুল হওয়ার জন্য, তাই তো? মাহমুদুল্লাহদের ক্ষেত্রে বা ধরেন মুশফিক, আপনি মুশফিক মনে করেন যে সে টেস্টে মুশফিক 5টা শূন্য করলো, হ্যাঁ, আর মনে করেন যে একজন এক্স মনে করেন 1 বছর আগে অভিষেক হয়েছে, খুব ভালো খেলছে, এক্স 5টা শূন্য করলো, দুটো তো এক হবে না। মুশফিকের 5টা শূন্য আগে আপনার মনে করতে হবে যে মুশফিক এই ইনিংস খেলে, মুশফিকের এই প্যাটার্ন। আমাদের ক্ষেত্রে এখন যেটা প্রবলেম হয়েছে, আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট লোকজন করছেন কি, তাদের কি বলা যায়, দুটা ঘটনা ঘটছে। এক ধরনের সঠিক ক্রিকেট বোধের অভাবের কারণে তারা ওই যে একজন লম্বা সময় ধরে সার্ভিস দিচ্ছে, ঠিক এই সার্ভিসের কারণে কিন্তু সে প্রতিদিন হিসেবে চাচ্ছে না যে আমাকে বাংলাদেশ দলে রাখো। ওই সার্ভিসের কারণে তারপর নির্ভরতা থাকে যে আচ্ছা এই প্লেয়ারকে যে 5টা খারাপ করেছে, কিন্তু আসলে তার তো এই পটেনশিয়াল আছে, সে তো শ্রীলঙ্কা এই করেছিল, বা সে তো এরকম অ্যাডভার্স কন্ডিশনে থাকে, ফলে তাকে একটা সুযোগ বেশি দিতে হয়। এটাই হচ্ছে মাহমুদুল্লাহর দিক থেকে, এটা হচ্ছে মাহমুদুল্লাহর দাবি থাকবে। মাহমুদুল্লাহর দাবি কিন্তু এটা না যে আমি পারছি না, আমাকে খেলাও। দাবি হচ্ছে আমি এই করেছি, এই পটেনশিয়াল আমার আছে, আমি সুযোগ পেলে এটা করবো, এবং আমার এটা অফ ফর্ম, আমার এটা মানে আমি শেষ হয়ে যাইনি। মাহমুদুল্লাহ তো পরীক্ষিত, ওই পরীক্ষিতের জায়গা থেকে তিনি পরীক্ষিত যে অ্যাডভান্টেজ পাবে, কিন্তু এখন যেটা হচ্ছে পরীক্ষিত আর পরীক্ষার্থী এক করে ফেলছি আমরা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ক্রিকেট, এটা হচ্ছে একটা ক্রিকেট প্রশাসনের নেতৃত্বের। আর আরেকটা যেটা হচ্ছে আমাদের কোচ, যে ঘটনাটা হচ্ছে বিদেশি কোচ সবসময় হয় কি, ওনারা চান একদম নিজের মতো টিমটাকে মোল্ড করতে।
নিজের মতো টিমটাকে মোল্ড করতে গিয়ে তারা আসলে এক ধরনের প্লেয়ার চান যারা তার টেকনিক্যাল থিওরি অ্যাপ্লাই করবে। মামুন ভাই, আমি এই জায়গাটাতে আপনাকে আরেকটু ইন্টারাপ্ট করে আমি আরো একটু প্রশ্ন জুড়ে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে কি, এই পরীক্ষিত কথাটা যখন বললেন তখন কিন্তু বারবারই চলে আসছে যে শুভাগত হোমের বিষয়টি, যিনি কিনা জাতীয় দলে এর আগেও সুযোগ পেয়েও বারবারই যে খুব একটা ভালো করেছেন তা কিন্তু নয়। ওয়ানডে স্কোয়াডে কিন্তু তাকে আবার রাখা হয়েছে, আমাদের দেশ থেকে আবারও তাকে নতুন করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরাফাত সানি যেহেতু নেই, সেহেতু সানজামুল ইসলাম নতুন একজন হিসেবে আমাদের বিসিএল এ ভালো করেছেন বিধায় যেতেই পারেন। আবারও শুভগত হোমকে সুযোগ দেওয়া হয়েছে, নাসির হোসেন কিন্তু এখনো অপাঙ্ক্তেই রয়েছেন। আমি আসলে হচ্ছে কি, এই ব্যাপারগুলো কিভাবে আচ্ছা দেখবেন? এই ব্যাপারগুলো হচ্ছে আমি প্রথম হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে সাধারণত আমি আলাপ করতে খুব ইন্টারেস্টেড হই না, কারণ এটা আসলে কি যখন একজন প্লেয়ার যায় তখন তার প্রতি তার দলে যাওয়ার পর তাকে নিয়ে আলোচনা করলে তার উপর একটা বার্ডেন তৈরি হয় আমরা, এবং তারা সব ইয়াং চাই, 20-22 বছর বয়স, ফলে তাদের যে সমালোচনাটা করতে আমি চাই না, তাদের আমি করতে চাই না, আমি করতে চাই পলিসির। আমি যে পলিসি, এই আপনার এই শুভাগত হোমের পয়েন্টে আমি আসবো, ওই বিদেশি কোচের পয়েন্ট যেটা বলছিলাম, তার ফলে উনি চান উনার মতো করে মোল্ড করে। এটা কিন্তু কোচের পক্ষপাতিত্ব না, আমরা এটা ভুল করে ফেলি। কোচ কিন্তু যে তার পক্ষপাতিত্ব, উনি চান যে তার মতো করে খেলাটা অ্যাপ্লাই করতে পারবে। এটা সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে সাধারণত হয় না। সিনিয়র প্লেয়ার সাধারণত তাদের একটা ব্যক্তিত্ব থাকে, তাদের নিজেদের ক্রিকেট বোধ থাকে, ফলে তাদেরকে মোল্ড করা কঠিন হয়। হাতুড়ে সিংহে সেই কারণে তার মতো করে কিছু প্লেয়ার চান, এই জন্য উনি কিন্তু সিনিয়রদের এক ধরনের যে খুব তার গুড বুকে সাধারণত থাকেন না। ফলে যখন সিনিয়র প্লেয়াররা খুব ভালো করেন না, তখন হচ্ছে উনি মনে করেন যে এটা সুযোগ তার মতো করে মোল্ড করার। আমি কিন্তু পজিটিভ অর্থে বলছি, কারণ হাতুড়ে সিং ইজ এক্সেলেন্ট কোচ। আমি মনে করি যে এটা আমাদের, আমি মনে করি পরীক্ষিত শব্দটা যদি ব্যবহার করতে চান হাতুরু সিং এর ক্ষেত্রে ব্যবহার করা যে যাবে। উনি, আমরা লাকি যে এরকম একজন কোচ আমি পেয়েছি, যে যেভাবেই দেখুক তার থিওরি নিয়ে, কাজের প্যাটার্ন নিয়ে কিছু কিছু আমার আপত্তি আছে, কিন্তু এজ এ কোচ অসাধারণ। তো যেটা হচ্ছে কি, এখন হাতুড়ে সিং এই সুযোগটা নেন। এখন এক্ষেত্রে হতো কি, আগে যখন ফারুক আহমেদ নির্বাচক ছিলেন বা অন্যরা, তখন তারাই সিনিয়র প্লেয়ারের ট্র্যাক রেকর্ড বলতেন, কারণ এই ট্র্যাক রেকর্ডগুলো সব হাতুড়ে সিং এর অত জানাও নাই, ঠিক না? তিনি মাঠ থেকে দেখেননি, তিনি ফিল করেন না। সাকিবের একটা সেঞ্চুরি উনি ওন করেন না। সাকিব 5 বছর আগে যে সেঞ্চুরি করেছিল, উনি ঠিক ওইটার সময় বাংলাদেশের মানুষের ইমোশন, ওটা বাংলাদেশে কত হেল্প করেছিল, করেননি। ফলে হচ্ছে কি, এখন এই দুটো জিনিস মেলার ফলে সিনিয়র প্লেয়ার মিসট্রিটেড হচ্ছে। প্রবলেম ইজ দ্যাট এটা হওয়ার ফলে যখন দল সাকসেসফুল হচ্ছে, যেমন দেখেন এখন মাহমুদুল্লাহ কথা আমরা ভুলে গেছি, এই টেস্টটা যদি বাংলাদেশ খারাপ করতো বা মনে করেন যে ভালো করলো না, তাহলে কি হতো, আমরা কিন্তু মাহমুদুল্লাহর কথা তখন মনে করতাম। এখন এটা মানে পুরো জিনিসটার মধ্যে এই একটা নেগেটিভ জায়গা কিন্তু আছে। এখন আমি বলছি না যে বাংলাদেশ খারাপ করুক, এই জন্য বাংলাদেশ যারা খেলুক তারাই ভালো করুক, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের প্লেয়ারদের এই জায়গাটুকু আমাদের ক্রিকেট অথরিটি করা উচিত। কারণ যখন এরকম টিম হয়, তখন যে বাংলাদেশ ভালো খেলে এর একটা কারণ হচ্ছে রিভার্সতে কাজ করে মাহমুদুল্লাহ যখন বাদ পড়ে, এবং তখন যখন প্রচন্ড শাসানি তৈরি হয়, তখন দলের সবার মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিং তৈরি হয়। এবং আমাদের প্লেয়ারদের ইন্টারেস্টিংলি যখন এরকম চাপের মুখে তারা পড়েন, হয়তো সেন্স অফ ইনসিকিউরিটি থেকে তারা আসলে তারা সেরাটা বের করেন। এবং এটা আমি বলবো এক অর্থে দুঃখজনক দিক করতে, আমরা যখন এত ভালোবাসা দিই, এই যে আমরা টেস্ট দিচ্ছি, আমরা খুব ভালোবাসা দিচ্ছি, ভালোবাসা দেওয়ার ফলে হয় কি, তখন তুমি কেন সেরাটা দাও না, এবং তার ফলে হয় কি, এটা কেন হয়, এটাও একটা ইন্টারেস্টিং কারণ। সেটা হচ্ছে এই যে তখন অমুক এখানে চলে যাচ্ছে, তমুকে ছুটি দিচ্ছেন, তখন আর এই কঠোরতাটা থাকে না। দল ভালো করলে মিডিয়াটের প্রশংসা করে, এবং বাংলাদেশে তখন সবাই, তখন ক্রিকেট কর্মকর্তা একটু ব্যাক ফুটে চলে যান, বুঝছেন, প্লেয়ারদের যা চাই যেভাবে চাই করতে দেন, এবং তার ফলে কি তখন ওই কঠোরতাটা থাকে না, এবং এই যে রিল্যাক্স অ্যাটিটিউড, তার ফলে বাংলাদেশ খারাপ করে। এটা আমার হাইপোথেসিস, মানে আমি ঘটনা পড়ায় বলছি, মানে এই জন্য বলছে উল্টা থিওরিতে কাজ করে। ফলে প্লেয়ারদেরা কিন্তু আমি মনে করি যে তাদের এই জিনিসটা আমার মনে ভাবা উচিত যে ভালোবাসার সময় তারা ভালো না করার ফলে কিন্তু আলটিমেটলি তাদের লুজার হতে হয়, তাদের প্রেশারটা আসে, এবং মাহমুদুল্লাহর মতো সিনিয়র প্লেয়াররা মিসট্রিটেড হন। ফলে তারা, আমরা চাই যে তারা ধমক খেয়েও ভালো খেলুক, ভালোবাসা নিয়েও ভালো খেলুক। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে ভালোবাসাটাকেও তারা ভালোভাবেই গ্রহণ করে সেটাকেও কাজে লাগায়, সেটাই হচ্ছে বিষয়। আচ্ছা, শুভাগত হোমের বিষয়টা কি? না মামুন ভাই, আমি একটু পরে আবারও আসবো। আমার খেলার সময় আরো কি কি বিষয়বস্তু রয়েছে বা কি কি খবর রয়েছে সেটা জেনে সময় বোধহয় বেশি নিয়ে না না না, আমি আবারও আপনার কাছে আসবো। খেলার সময় আরো থাকছে, সুয়ারেজকে ছাড়াই ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে উরুগুয়ে। পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন রোনালদো। 8 দলের অংশগ্রহণে 27 মার্চ শুরু হতে যাওয়া ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে মুমিনুল হককে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার নাসির হোসেন। জাতীয় দলের কোটায় দলে থাকা বাকি 2 ক্রিকেটার হলেন আবুল হাসান রাজু এবং মোহাম্মদ মিঠুন। এছাড়া 15 সদস্যের এই দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে জাকির, শফিউল, তানভীর ও ইয়াসিন আরাফাতকে। 27 মার্চ থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং কাপের জন্য এখন পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-23 ক্রিকেট দল। মঙ্গলবার দলটি কক্সবাজার পৌঁছে মুমিনুল হকের নেতৃত্বে ইতিমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে। আবারও যে কোনো ওয়ানডে ফরম্যাটের আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুমিনুল। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির
পিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা হাবিবুল বাশার সুমন মনে করেন এই টুর্নামেন্টটি হবে আগামী তারকাদের উঠে আসার মঞ্চ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেট এখন প্রতিষ্ঠিত শক্তি। টাইগারদের ক্রিকেট বর্তমান অবস্থানে আসার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিকল্পনাও কাজ করেছে মূল টনিক হিসেবে। বর্তমান ছেড়ে এবার ভবিষ্যতের দিকে তাকানোর পালা, যেখানে টাইগারদের স্বপ্নটা অনেক বড়। আর সেই স্বপ্ন কারিগর খোঁজার মঞ্চটাই প্রস্তুত এবার ইমার্জিং কাপের মতো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টকে দিয়ে। 27শে মার্চ থেকে এশিয়ার 4টি টেস্ট প্লেয়িং দেশের অনূর্ধ্ব 23 দলের সঙ্গে আফগানিস্তান, মালয়েশিয়া, নেপাল ও হংকং এর জাতীয় দল সহ মোট 8 জাতির অংশগ্রহণে এই টুর্নামেন্টটি হবে তরুণদের উঠে আসার মঞ্চ, যেখানে বাংলাদেশই বা পিছিয়ে থাকবে কেন, এমনটাই মনে করেন বিসিবির নির্বাচক। আমাদের পাইপলাইনে যেসব খেলোয়াড়কে নিয়ে আমরা ভবিষ্যতের জন্য ভাবছি, তাদেরকে দেখার একটা খুব ভালো সুযোগ। আমরা টুর্নামেন্ট থেকে খুব ভালো কিছু আশা করছি। প্রতিপক্ষ দলগুলি অনেক শক্তিশালী হবে, আমরা সেটা জানি, বাট আমরা খুব হোপফুল এই টুর্নামেন্ট। অন্যদিকে জাতীয় দলের কোটায় যে 4 জন সুযোগ পেয়েছেন সেই 4 জনই পরীক্ষিত ক্রিকেটার। নাসির, সৈকত, মিঠুন এবং অধিনায়ক মুমিনুল নিজেও ইমার্জিং কাপের এই দলে ডাক পাওয়ায় নিজেকে ছোট ফরম্যাটের এই ক্রিকেটে আরও একবার প্রমাণের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। বয়স সীমার কারণে দলে বাড়তি পাওনা হিসেবে রয়েছে মিরাজের উপস্থিতিও। নিজ শহরে খেলার সুযোগ পাওয়ায় আবেগ কিছুটা হলেও ছুঁয়েছে বাংলাদেশের এই পকেট ডায়নামোকে। হ্যাঁ, অবশ্যই ফ্রেশ হবো না কেন, কারণ বর্তমানে আপনার সবাই ইয়াংস্টার, আর বাংলাদেশ টিমের 4-5 জন প্লেয়ার আছে যারা মানে আপনি জানেন সবাই পারফর্ম করা প্লেয়ার। নাসির আছে, মিঠুন আলী আছে, তারপরে আপনার আলামিন আছে, শফিউল আছে, সবাই ভালো খেলা প্লেয়ার। এই টিম নিয়ে আমি খুব হ্যাপি। ধন্যবাদ দিব বোর্ডকে যে আমার ভালো সুযোগ দিয়েছে, যেটা আমি চেষ্টা করবো এটা প্রুফ করতে। মাঠের খেলায় হয়তো এই আবেগ থাকবে না, সাফল্যের ধারাবাহিকতায় বড় টাইগারদের দেখে ছোটরাও ঝাঁপিয়ে পড়বে জয়ের জন্য। আর ক্রিকেট পাগল জাতি আরও একবার মেতে উঠবে অদম্য উল্লাসে, যে উল্লাসের অপেক্ষাটা এখন কোটি টাইগার ভক্তদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি মোস্তফা মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, আমরা শুভাগত হোমের একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। নাসির হোসেন একদম নিয়মিত পারফর্ম করার পরও এখনো আসলে অপাঙ্ক্তেয় হয়ে গেছেন। যেখানে দলে শুভাগত হোম সুযোগ পাচ্ছেন, সঞ্জামুল ইসলামের মতো নতুনরা সুযোগ পাচ্ছেন, সেখানে এখনো যখন নাসির হোসেন অপাঙ্ক্তেয় থেকে যায়, তখন কি শুভাগত হোম দলে থাকুক বা না থাকুক সেটা বিষয় না, নাসির হোসেন যখন দলের বাইরে থাকে এই পারফরমেন্সের পরও একজন অলরাউন্ডার, একজন গ্রেট ফিল্ডারও, একসাথে আমরা তার কাছ থেকে 3টা সার্ভিস পাই। এই বিষয়ে আসলে কি বলবেন বা এই বিষয়ে আপনার কি বলার? না, এই প্রথম হচ্ছে শোভাগত হোমের বিষয়ে আমি যেটা মনে করি যে শোভাগত হোমের যে সমালোচনাটুকু হয় আমার কাছে মনে হয় একটু বেশি সমালোচনা হয়। এই সমালোচনা হয় কি, ধরেন শোভাগত তো ডোমেস্টিকে পারফর্ম করার কারণে তাকে নেওয়া হয়। মানে এটা প্রবলেম হচ্ছে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে আমাদের বেশিরভাগ মানুষ আমরা কি করি, ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ টিমটাকে দেখি। ফলে একজন প্লেয়ার আসলো, এসে হয়তো সে ভালো করলো না, আমরা সঙ্গে সঙ্গে ভাবি যে কিভাবে আসলো, কিন্তু তার এর যে ব্যাকগ্রাউন্ড আছে, সে যে অনেক কষ্ট করে ডোমেস্টিকে ভালো করে, তার পটেনশিয়াল আছে, টিম ম্যানেজমেন্ট, টিমের ভিতরের লোক যে সিলেক্টর যে আরো সারা বছর দেখেন, এটা জানা যায় না। শোভাগত হোমের যেটা হয় আমার কাছে মনে হয় যে জায়গায় সে খেলে ব্যাট করে সেইখানে একটু সময় লাগে। আসলে এরা হচ্ছে কি আমাদের এই যে প্লেয়াররা একটু সময় লাগে, একটু সময় দিতে হয়, মানে তো 2-4টা ইনিংস সময় দিতে হয়, এবং সীমিত সামর্থ্য শোভাগত যে 30-32 করেছে ওই এর চেয়ে বেশি করার সুযোগ নাই। তবে হ্যাঁ, ডেফিনেটলি আরো এখন কম্পিটিশন যেহেতু তার আরো ভালো করতে হবে। কিন্তু আমি একই সঙ্গে মনে করি যে আমাদের যে অতি সমালোচনা, এই অতি সমালোচনাও আমার ধারণা শোভাগত যখনই আসে তার উপরে একটা আলাদা চাপ থাকে, এবং সেই চাপটা হয় কি, এটা খুব সেই চাপটা হতো দলেও সে আমার মনে হয় যখন একটা প্লেয়ার এরকম ইয়াং প্লেয়ার এরকম চাপ নিয়ে আসে, সে নিজে একটু জড়সড় হয়ে থাকে। প্লাস হচ্ছে টিমেও পারফরমেন্স সবাই অনেক ক্ষেত্রে তারা ওয়েলকামও হয় না, টিমের ভিতরেও নানান রকমের ইকুয়েশন আছে। সবকিছু মিলে শোভাগত জন্য পরিবেশটা আসলে খুব ভালো বলে আমি মানে বাইরে থেকে আমার মনে হয় না, এবং ভিতরে যতটুকু খবর জানতে পেরেছি খুব প্লেজেন্ট থাকে না। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে এখন নাসির হোসেনের বিষয়টা হচ্ছে একদিকে মনে করেন জাস্টিফাই হয়, যেহেতু মুসাদ্দেক এবং মিরাজ এরা কিন্তু নাসির হোসেন ধরনেরই প্লেয়ার, মানে এই অর্থে যে তারা মানে নিচের দিকের ব্যাটসম্যান 6-7 ব্যাট করে এবং মানে অলরাউন্ডার, বোলিংটাও মানে প্রয়োজনে সময় প্রয়োজন। এবং সেক্ষেত্রে মুসাদ্দেক এবং মিরাজ দুজনে যদি পারফরমেন্স দেন, টেস্টে মিরাজ এবং ওয়ানডে মুসাদ্দেক, ইভেন এখন মিরাজ রানও করছে, আর বোলিং এ তো আসে। ফলে থেকে আপনি কোনোভাবে এই দুজনকে, আমি তো মনে করি বরং মিরাজের মুসাদ্দেকের লড়াই হবে, যে কে মানে মিরাজের ওয়ানডে জায়গার জন্য মুসাদ্দেক ফাইট করবে, মুসাদ্দেকের ওয়ানডে জায়গার জন্য মিরাজ ফাইট করবে, মানে দুজনের মধ্যে ওইটা হবে। এই কারণে হচ্ছে কি নাসির ব্যাটিং অর্ডারে 3 নম্বরে চলে এসছে ওই একটা পজিশনে।
আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, আপনি এখন নাসির কিন্তু ডোমেস্টিকে অনেক জায়গায় ভালো করছে, কিন্তু যখন কেউ ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ভালো করে তখন সে খারাপ না করে পর্যন্ত আমি ডোমেস্টিকে যত ভালো করেন ততক্ষণ পর্যন্ত বিবেচনায় আনাটা কঠিন। এইটা হচ্ছে নাসির একটা বিষয়। আর ফাইনালি যেটা হচ্ছে, যেহেতু এদেরকে দিয়ে কাজ চলছে এবং কোচ আসলে তাকে পছন্দ করে না বা টিম অ্যাটমসফিয়ার তাকে পছন্দ করে না, তার ক্যাজুয়াল যে অ্যাটিটিউড, সেটা অন্তত তাদের দৃষ্টিতে, যদি আমি মনে করি যে সেটা একমাত্র কারণ হতে পারে না, কারণ কখনো কোনো ক্যাজুয়াল লোকেরও দরকার। একটা টিমে নানা রকম লোক থাকবে, কেউ সিরিয়াস, কেউ ক্যাজুয়াল, কেউ যান্ত্রিক, কেউ মানবিক, এই সব কিছু মিলে একটা টিম, এর সব রকম চরিত্র থাকতে হবে, সবাই তো আর মেশিন হবে না। তো এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমাদের কোচের এই কিছু জায়গায় আমি মনে করি যে টিম ম্যানেজমেন্ট তারা চায় একদম যন্ত্রের মতো সব চলা, কিন্তু সেটা হবে না। এবং সেটা হইলেও একটা স্পোর্টিং টিম যদি যন্ত্রের মতো সবাই হয়ে যায়, সেই টিম তখন হবে কি ওই আবেগের, বাংলাদেশের মানুষের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক আবেগের, কিন্তু সেই আবেগের জায়গার সঙ্গে তাদের একটা ডিসকানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। ধরেন যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সেরকম ক্রিকেট খেলে, অঙ্ক করে ক্রিকেট, সেটা তাদের দেশের মানুষ তাদের হয়, কিন্তু আমাদের মানুষের মধ্যে কিন্তু একটা আবেগ, একটা প্লেয়ার জিতলে সে লাফাবে, কাঁদবে, এইগুলো কিন্তু লাগে। আমরা যেভাবে ক্রিকেটটাকে ভালোবাসি এবং দেখি, এবং এর মূল্য আছে, কিন্তু এইটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন না। তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় এটা হয়তো থিওরিটা আমি ঠিক হাতুড়ের সঙ্গে একমত নই, কিন্তু আবার ফাইনালি বলি যে হাতুড়ের সঙ্গে কিন্তু আপনার মানতে হবে কোচ বা ক্রিকেট, ফুটবলের কোচ, ক্রিকেটের কোচ বা তারা যখন তাদের মতো করে একটা জিনিস অ্যাপ্লাই করবে এবং সেটা যদি সাকসেসফুল হয়, তাহলে আপনার যতই ট্রেডিশনাল থিওরি থাকুক, বইয়ের যত থিওরি থাকুক, আপনার কিন্তু ফর দ্য টাইমিং হলেও মানতে হবে যে হি হ্যাজ সামথিং যেটা আমরা আসলে বুঝতে পারছি না, যেটা অন্তত আমাদের বোধের হতে বাইরে। এবং আমি সবসময় মনে করি হাতুড়ার সিংহে ক্রিকেট দর্শনটা, যেহেতু আমাদের ব্যাখ্যায় কিন্তু হাতুড়ার সিংহে অনেক কিছু মেলে না, আমরা সমালোচনা করি, কিন্তু হয়তো তার যে ক্রিকেট বোধ সেই জায়গায় তো আমাদের ক্রিকেট সংস্কৃতি পৌঁছাতে পারছে না, কারণ না হলে তো তার জিনিসগুলো সাকসেসফুল হচ্ছে, সেটা তো আপনার মানতে হবে। তাহলে কিভাবে সম্ভব? ফলে আমার কাছে মনে হয় এই জিনিসটা তার জায়গাটা তাকে আরো ডিপলি আমাদের ভাবা উচিত। কিন্তু আমি সেই একই সঙ্গে মনে করি যে উনিও কিছু কিছু জায়গায় আসলে অ্যাডজাস্ট করবেন অন্তত আমাদের সিনিয়র প্লেয়ারদের এরকম ধরেন ইনসাল্ট করা বা সিনিয়র প্লেয়াররা যেন অসম্মানিত না হয়, সেটা তো বাদ পড়ুক দল থেকে, কিন্তু সম্মান এবং অসম্মানে এই বিষয়টা, কারণ এটা হবে কি, এটা বর্তমানে তো সাকসেসফুল হবে, কিন্তু সিনিয়র প্লেয়ার অসম্মানিত হলে যে জুনিয়র প্লেয়ারটা দেখছে, সে যখন দেখবে ক্রিকেট খেলোয়াড় হয় আলটিমেটলি এটা জোটে, এটা তাকে মানসিকভাবে ইন্সপায়ার করবে না। যখন দেখবে যে এই মাহমুদুল্লাহ এত পারফর্ম করবে, আলটিমেটলি হোটেলে বসে প্র্যাকটিস দল প্র্যাকটিস না করে হোটেলে ফিরে যেতে হয়, তখন না তার ভিতরে ইন্টারনাল আর্টসটা মরে যেতে পারে যে এত বড় ক্রিকেটার হয়ে লাভ কি, সেইটা জেনারেশনের জন্য খুব খারাপ হবে। তো মামুন ভাই, এত রাতে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মতো গোটা জাতীয় প্রত্যাশা করে যে যার দর্শন যেরকমই হোক না কেন, দিন শেষে যেন ইতিবাচক ফলাফলটাই আমাদের ক্রিকেটে সুফল বয়ে আনে। ধন্যবাদ আপনাকে। জাঁকজমকপূর্ণভাবে বিপিএল এর পঞ্চম আসরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। ফিক্সিং এ জড়িত ক্রিকেটারদের সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে ছাড়পত্র দেয়া হলেও সচেতন থাকবেন বলেও জানান তিনি। সেই সঙ্গে সিলেটকে ভেন্যু করার পরিকল্পনার কথাও ভাবছে গভর্নিং কাউন্সিল। টি-20 পুরো বিশ্ব জুড়ে দ্রুতই বাড়ছে ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণের জনপ্রিয়তা। তবে জনপ্রিয়তার সঙ্গে সমানতালে ফিক্সিং এর কালো ছায়া ছড়িয়ে পড়েছে এর মাঝে। শত চেষ্টাতেও ফিক্সিং এর ভয়াল থাবা থেকে মুক্ত করা যাচ্ছে না ক্রিকেটকে। মাত্র কদিন আগেই পিএসএল এ ফিক্সিং এর দায় নিষিদ্ধ করা হয় পাক ক্রিকেটার শারজিল খান, নাসির জামশেদ, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান ও শাহজিবকে। এদের মধ্যে শারজিল খান ও নাসির জামশেদ গেল আসরে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে, খালিদ লতিফ খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, মোহাম্মদ ইরফান তৃতীয় আসরে ঢাকা ডায়নামাইটসে খেললেও চতুর্থ আসরে দেখা যায়নি তাকে। যাদের ঘিরে এরই মধ্যে রয়েছে নানা কলঙ্কিত অধ্যায়, সেই তাদের নিয়েই খুব একটা সচেতন নয় বিপিএল গভর্নিং কাউন্সিল। পাকিস্তান বোর্ড যে ইউনিভার্সিটি এটাই তারা খেলতে পারবে, আর আমাদের এখানে একটা লোকাল কোর্ট আছে, কোর্ট যদি এটা দেখে সাপোর্ট করে তাহলে তারা খেলতে পারবে। 7টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে গেল বছর 8 নভেম্বর শুরু হয়ে 9 ডিসেম্বর শেষ হয় বিপিএল এর চতুর্থ আসর। ছিল না কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, তবে এবার জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে পঞ্চম আসর। সে সঙ্গে ভেন্যু বাড়ানোর পরিকল্পনা আছে গভর্নিং কাউন্সিলের। লাস্ট ইয়ার সিলেট স্টেডিয়ামে কিছু কাজ পরিপূর্ণ ছিল, এই জন্য আমরা সিলেক্ট করতে পারি নাই। এবার আমরা ঢাকা, চিটাগাং, সিলেট 3টা ভেন্যুতে খেলার চেষ্টা করব। ওপেনিংটা খুব বড় আকারে জাঁকজমক ভাবে করতে চাই, লাস্ট টাইম আমরা করতে পারিনি সময়ের ব্যাপারে। এবার আমরা ওপেনিংটা ডেফিনেটলি আমরা খুব জাঁকজমক ভাবে করব। আইপিএল, পিএসএল এর মতো আসরে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন হাই প্রোফাইল তারকাদের দেখা গেলেও বিপিএল এ সচরাচর এসব ক্রিকেটারের দেখা পান না ক্রিকেট প্রেমীরা। আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণেই এসব ক্রিকেটারকে সহজে পাওয়া যায় না বলেও জানান শেখ সোহেল। যখন আমরা বিপিএলটা করি তখন অনেক বড় বড় প্লেয়ারদের অন্য অন্য জায়গায় তাদের খেলা থাকে, এই জন্য এই টাইমিং এর জন্য তারা আসতে পারে না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রবল ইচ্ছাশক্তি থাকলেও শ্রবণ শক্তি না থাকায় ভাষায় প্রকাশ করতে পারেন না তারা। তবুও বুকের স্বপ্ন লালন করেন সাকিব, মুশফিকের মতো ক্রিকেটার হবার। এমন শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে বধির এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট।
আসরে সবশেষ বধিরদের টি-20 বিশ্বকাপে রানার্স আপ বাংলাদেশ ছাড়া অংশ নিচ্ছে চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। ইশারায় অনবরত কথা বলে সতীর্থদের সাথে পরিকল্পনা সাজাচ্ছেন ক্রিকেটাররা, কারণ শ্রবণ শক্তি না থাকায় কথাও বলতে পারেন না এদের কেউ। তবুও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত সাহসে খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় বধির ক্রিকেট দলের সদস্যরা। ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত বধিরদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের চিত্র এটি। মিরপুরের সিটি ক্লাব মাঠে স্বাগতিক বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালকে নিয়ে বসেছে বধির এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আসর। ক্রিকেটের বিশ্বমঞ্চে গেল কবছরে বাংলাদেশ নিজেদের তৈরি করেছে সমীহ জাগানো এক দল হিসেবে। মূল দলের পাশাপাশি বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেট দলগুলো এগিয়ে যাচ্ছে সমানতালে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত বধিরদের টি-20 বিশ্বকাপেও রানার্স আপ হয়ে নিজেদের সক্ষমতার কথা জানান দিয়েছে বাংলাদেশ বধির ক্রিকেট দল। তাই নিজেদের মাটিতে শুরু হওয়া এশিয়া কাপ টি-20তেও ভালো ফলাফল করার স্বপ্ন তাদের। এবারের টিমটা গতবার থেকে বেটার। আসলে গতবারটা আমরা খুব ক্লোজ মার্জিনে হেরেছিলাম 3 উইকেটে। সেই সময় ইন্ডিয়া ছিল হোস্ট কান্ট্রি, একটা অ্যাডভান্টেজ তারপরে হোস্ট কান্ট্রি থাকেই। প্রথমবারের মতো নিজেদের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে খেলতে পারছি, যা সত্যিই অনেক বড় গর্বের বিষয়। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে চাই। আমি সাব্বির ও তামিমের অনেক বড় ভক্ত, যদিও তাদেরকে কাছ থেকে দেখার তেমন একটা সুযোগ আমার কখনোই হয়নি। আশা করি একদিন সে স্বপ্ন পূরণ হবে। এদিকে অংশ নেয়া বাকি দলগুলোর মধ্যে রয়েছে টি-20 বিশ্বকাপ জয়ী ভারতের মতো শক্তিশালী দল, আর এশিয়া কাপের আয়োজন নিয়ে সন্তুষ্ট এসব অতিথি দলের সদস্যরা। বাংলাদেশে আমাদের যেভাবে আতিথেয়তা দিয়েছে তা এক কথায় অসাধারণ। আর টুর্নামেন্টে আমরা কোনো ধরনের ছাড় দিতে চাই না। বিশ্বকাপে যেভাবে খেলেছি সেভাবে এশিয়া কাপও জয় করতে চাই। ফার্স্ট অফ অল আই থ্যাংক আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনায় আমি সত্যিই খুব খুশি। বধিররা সমাজেরই একটি অংশ, ঠিকভাবে পরিচর্যা করলে যে কোনো কিছুই করতে সক্ষম তারা। তাই সবারই বধিরদের সাহায্যে এগিয়ে আসা উচিত। 29 মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই বধির এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টের আসর। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো 2016-তে পর্তুগালের শিরোপা জয়ে বিশেষ অবদান রাখার জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাকে। 2016 ইউরোতে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে পর্তুগাল। সে আসরে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজের অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলের জয়ে অবদান রাখেন বিশেষভাবে। তাই সেরা খেলোয়াড় হিসেবে এবছর তাকে প্রদান করা হলো এই অ্যাওয়ার্ড। এছাড়া এদিন সেরা কোচের পুরস্কার দেয়া হয় পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসকে। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে রোনালদো দলের সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের বিশেষ এই অর্জন উৎসর্গ করেন কোচ সান্তোসকে। আগামী বৃহস্পতিবার ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছাড়াই খেলতে হবে অস্কার তাবারেজের দলকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 3টিতে জয় পেয়েছে উরুগুয়ে। 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 10 দলের মধ্যে দ্বিতীয় স্থানে আছে তাবারেজের দল। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছে পুরো দল, কিন্তু সুয়ারেজকে না পাওয়ায় ম্যাচটা একটু কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন কোচ। তবে পুরো দল মানসিকভাবে বেশ শক্ত অবস্থানে আছে। এটিকে পুঁজি করেই জিততে চায় উরুগুয়ে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় মূলত এই নিষেধাজ্ঞায় পড়তে হয় সুয়ারেজকে। এ মৌসুমে বার্সেলোনার হয়ে 41 ম্যাচে 31টি গোল করে দুর্দান্ত ফর্মে আছেন সুয়ারেজ। এর আগে 2014 বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার চিল্লিনিকে কামড় দেয়ায় 9টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ ছিলেন এই স্ট্রাইকার। তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের 3টি ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। এদিকে সুয়ারেজ না থাকায় বেশ সুবিধা হয়েছে ব্রাজিলের। নতুন কোচ তিতের অধীনে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 6 ম্যাচেই জয় পেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বুধবার একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে রোমাঞ্চিত সৌম্য সরকার। আমরা যদি আমাদের প্রপারটা দিতে পারি, আমাদের 100% দিতে পারি, অবশ্যই আমাদের ফলেই সবসময় আসবে। আবারও আইসিসির 3 ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে সাকিব আল হাসান। অবস্থান অপরিবর্তিত থাকলেও কলম্বো টেস্ট জয়ে 5 রেটিং বেড়েছে বাংলাদেশের। ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা। ওয়ানডে ফরম্যাটে আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুমিনুল। এবং জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে বিপিএল এর 5ম আসর, মন্তব্য গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেলের। ভেন্যু হতে পারে সিলেট।
দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।